আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, অপরিচিতা গল্পের দ্বিতীয় পর্বে আবারও তোমাদের সকলের প্রতি রইল প্রীতি এবং ভালোবাসা। প্রথম পর্বে আমরা দেখেছিলাম অনুপমের মামার অপরিমিত লোভ, অবিশ্বাস এবং অতিরিক্ত সন্দেহের কারণে কল্যাণীর বাবা শম্ভু নাথ তাদেরকে বিবাহ আসর থেকে ফিরিয়ে দিয়েছেন। তো বিবাহ আসর থেকে ফিরে আসার পরে কি হলো, বাড়িতে আসার পর তারা কি করলো এবং পরবর্তীতে কাহিনীর পরিণতি কোন দিকে মোড় নিল আমরা তা দেখব এই দ্বিতীয় পর্বে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল আলোচনায়। এর আগে আমরা যে পর্যন্ত পড়েছিলাম আজকে তারপর থেকে দেখব। বাড়ির সকলে তো রাগিয়া আগুন, কন্যার পিতার এত গুমর, কলিতে চার পহে আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়েই হইবে না এমন ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? অর্থাৎ যে মৃত্যুকেই ভয় করে না তাকে মৃত্যুর ভয় দেখিয়ে বা লাভ কি? কন্যা যদি এখন বিয়ে না করে তাকে বিয়ে না দেওয়ার ভয় দেখে কোনো লাভ নেই। আর এখানে একটা কথা বলা হয়েছে যে কলিযুগে চার ভয়ে আসিল। তা হিন্দু ধর্ম মতে যে চারটি যুগ রয়েছে এর মধ্যে সবচেয়ে আধুনিক যুগ হলো কলিযুগ। যে কন্যা বাড়ি থেকে বর ফিরে আসে এমন ঘটনা ঘটতে কখনোই দেখা যায় না, শোনাও যায় না, বিশ্বাস করা যায় না। এমন ঘটনা ঘটে গেল, অর্থাৎ যুগ কি পরিবর্তন হয়ে গেল, যে আধুনিক যুগ কলিযুগ কি চার পহে আসিল, এখানে তাই বোঝানো হয়েছে। মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরিয়ে দিয়েছে। উপরের কলিতে চার পয়ে আসিল এই বিষয়টা পরে ব্যাখ্যা করা হয়েছে যে এই বাংলাদেশের মধ্যে মনে হয় একমাত্র আমি পুরুষ, যেটা অকল্পনীয় অবিশ্বাস্য ঘটনা যে কন্যার পিতা বরপক্ষের কাউকে বিবাহ বাড়ি থেকে ফিরে দিয়েছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল? বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল, বিবাহ হইল না অথচ আমাদেরকে ফাঁকি দিয়া খাওয়াই দিল। পাক যন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মেরে ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত। নিজের সম্পর্কে অনুপমের যে বিশ্বাস ছিল যে তার সে সুপাত্র ছিল, একটা অহংকার ছিল তার, যে কন্যা মাত্রে তাকে পছন্দ করবেন, এত সুন্দর সুদর্শন পাত্র হওয়া সত্ত্বেও বরপক্ষকে কন্যা বাড়ি থেকে ফিরিয়ে দিয়েছে, এটা ছিল বিরল ঘটনা। বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। হিতৈষীরা বুঝাইয়া দিল, তা হইলে তামাশা যেটুকু বাকি আছে তা পুরা হইবে। বলা বাহুল্য আমিও খুব রাগিয়াছিলাম। কোনো গতিকে শম্ভুনাথ ভীষণ জব্দ হয়ে আমার পায়ে ধরিয়া আসিয়া পড়েন। গোফের রেখায় তা দিতে দিতে এটাই কেবল কামনা করিতে লাগিলাম। দেখো, পুরুষ শাসিত হিন্দু সমাজে যে কন্যা পক্ষকে কতটা হেয় এবং নিচ ভাবা হতো, যে এত বড় একটা ঘটনার পর অনুপম এখনো ভাবতে লাগলো যে কন্যা পক্ষ হয়তো কোনো এক সময় আসিয়া তার পায়ে ধরবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে, কন্যাকে তার কাছে আবার সমর্পণ করবে, যে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের কন্যাকে রাখো। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি একটা স্রোত বহিতেছিল যেটার রং একেবারেই কালো নয়। সমস্ত মন যেন সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল। এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গা। কপালে তার চন্দনাকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যেটা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া গেল। অর্থাৎ বিবাহ হওয়ার মধ্যে কোনো রকমের বাধা ছিল না, বিঘ্ন ছিল না। যেটা অনুপম কল্পনা করেছিল, তার স্বপ্ন ছিল যে তার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, একেবারে সে ধরেই নিয়েছিল যে কল্যাণীর সঙ্গে যে সাক্ষাৎ করবে, কথা হবে, দেখা হবে, তার সঙ্গে যে স্বপ্ন তার জাল বনেছিল সে স্বপ্ন সে বাস্তবে রূপ দিবে। ঠিক এমন সময়ই একটি কারণে বিবাহ ভঙ্গ হয়ে যায়। একটু সামান্য পরে যে অনুপমকে সে হাতের কাছে পেত, কিন্তু সেই কল্যাণী তার জন্য একেবারে অসীম হয়ে গেল, সীমার বাইরে চলে গেল। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদাদার বাড়িতে গিয়া তাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম। বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল।
বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনে আনিতে পারিলাম না। এই জন্য মন সেদিনকার বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। অর্থাৎ অনুপমের মনে যে ক্ষোভ রাগ ছিল তা সত্ত্বেও কল্যাণের প্রতি তার যে প্রেম, ভালোবাসা, অনুরাগ, পূর্বরাগ জন্মেছিল, তা থেকে সে কিছুতেই বের হয়ে আসতে পারছে না। যেন যদিও সে বাড়িতে চলে আসছে, কিন্তু তার মন সেই কল্যাণীর বাড়িতে এখনো পড়ে রয়েছে। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল। পছন্দ করিয়াছে বই কি, না করিবার তো কোনো কারণ নেই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরের দরজা বন্ধ করিয়া একদিন নিরালো দুপুরবেলায় সে কি সেটি খুলিয়া দেখে না? যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে, তখন ছবিটির উপরে কি তাহার মুখের দুই ধার দেয়া এলো চুল আসিয়া পড়ে না? হঠাৎ বাইরে কারো পায়ের শব্দ পেলে সে কি তাড়াতাড়ি করিয়া তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটাকে লুকায় ফেলে না? এগুলো সব অনুপমের কল্পনা, যে অনুপম যেমন তার মনে ধারণ করেছে, সে মেয়েটি কল্যাণীও হয়তো অনুপমকে নিয়ে এভাবেই ভাবছে। এটা অনুপমের কল্পনা। দিন যায়, 1 বৎসর গেল, এর মাঝখানে 1 বছর কেটে গেল। মামা তো লজ্জা বিবাহ সম্বন্ধের কথা তুলিতে পারেন না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়া যাইবে, তখন বিবাহের চেষ্টা দেখিবেন। এদিকে আমি শুনিলাম যে সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। শুনি আমার মন পুলকের আবাসে ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া শেষে চুল বাঁধিতে ভুলিয়া যায়। তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন, আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন? হঠাৎ কোনো দিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের 2 চক্ষু জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে আমাকে বল। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছে বলে, কই কিছুই তো হয়নি বাবা। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। তারপরে মনের মধ্যে যে কালো রঙের ধারাটি বহিতেছে, সেজন্য কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করে উঠিল। সে বলিল, বেশ তো, আরেকবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে দলবল লইয়া সভা ছেড়ে চলিয়া আসো। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করি আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়াছিলাম, তেমনি করি আমাকে একবার উড়িয়া যাইতে দাও। আমি বিরোহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গে। তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষার জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল। এবারে সেই দেয়ালটার বাইরে রহিল সমস্ত পৃথিবী আর সবাই, আর ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে আমার কথাটি ফুরালো। অর্থাৎ অনুপম যখন শুনল যে কল্যাণী আর বিবাহ করিবে না, সে মনে মনে খুব খুশি হলো। ভাবলো হয়তো অনুপমের জন্য সে এখনো অপেক্ষা করছে। এটা সম্পূর্ণই তার কল্পনা। অনুপমের জন্য সে ঠিকমতো খায় না, চুল বাঁধে না, এবং চিন্তায় সে একবারে শুকিয়ে গেছে। আর যেহেতু বাপের একমাত্র মেয়ে, আর বাপের মেয়ের কথা চিন্তা করে সব অভিমান কষ্ট ভুলে গিয়ে, ক্ষোভ ভুলে গিয়ে অনুপমের বাড়িতে ছুটে আসবে। আর অনুপমের মনে যে কালো রঙের ধারাটি বইতেছিল, অর্থাৎ শোকের দ্বারা বইতেছিল, সেটা একেবারে সাপের মতো ফুস করে উঠবে। অর্থাৎ তার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠবে। যেমন আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, আবার বিবাহের আয়োজন করুন, সবাইকে দাওয়াত দিন, আমি এবার উল্টা নিজে ফিরে আসবো। সে প্রতিশোধের আগুন তার ভিতরে জ্বলে উঠবে যখন কন্যার বাবা তার কাছে আবার পুনরায় মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। এটা সম্পূর্ণ অনুপমের কল্পনা। এটা অনুপম ভাবতেছে হয়তো এখনো তার কাছে কল্যাণীর বাবা আসতে পারে। কিন্তু এখানে প্রতিশোধের স্পৃহা তখনই দমে যায় কখন, যেমন করি আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমন করি আমাকে একবার উড়িয়া যাইতে দাও। আমি বিরোহিণী কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গে। এখানেও মহাভারতের একটি পৌরাণিক কাহিনী এর কথা প্রসঙ্গ হিসেবে চলে এসেছে। যে মহাভারতের কাহিনীটি হলো, মহাভারতকালে স্বয়ম্বর সভা হতো। রাজারা তাদের কন্যাদের জন্য স্বয়ম্বর সভা আয়োজন করতেন, অনুষ্ঠানের আয়োজন করতেন, যেখানে বিভিন্ন বর হাজির হতো। রাজকন্যা যে বরকে পছন্দ করতেন, যার হাতে আংটি পরাতেন, তার সাথে রাজা তার মেয়েকে বিয়ে দিয়ে দিতেন।
তো সেখানে বিদর্ভ নগরের যে রাজকন্যা ছিল, রাজকন্যাকে পছন্দ হলো নলরাজের। পছন্দ হলেও বিদর্ভ রাজকন্যাকে সে কথাটি বলতে পারলো না। কেন? যদি সে সেখানে এই অনুষ্ঠানের মধ্যে বলে, সবার মধ্যে বলে, আর যদি সে ফিরিয়ে দেয় তাহলে সে অপমান বোধ করবে, এই জন্য সে সেখানে সরাসরি বলল না। তো সে চিন্তা করলো কিভাবে এই বিদর্ভ রাজকন্যার কাছে তার প্রেম নিবেদন করা যায়, সংবাদটি পৌঁছানো যায়। সে একজন দূত খুঁজতে লাগলো। অবশেষে সিদ্ধান্ত নিল রাজহংসকে সে দূত হিসাবে যে দময়ন্তীর কাছে পাঠিয়ে দেবে। তো সে রাজহংসেরকে পাঠিয়ে দিল দময়ন্তীর কাছে। আর দময়ন্তী যখন তার পুষ্পবনে ভ্রমণ করছিল, বিহার করছিল, সেখানে রাজহংসকে হাজির হলো এবং নলরাজ সম্পর্কে বিভিন্ন প্রশংসা, তার স্তুতি গাইতে লাগলো। তো তার স্তুতি শুনে, প্রশংসা শুনে দময়ন্তী এবং নলের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হলো। এখানে অনুপম সে কথাটা বলল, যদিও তার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠবে, কিন্তু সেই মুহূর্তে কল্যাণীর প্রতি তার যে পূর্বরাগ, তার ভালোবাসা জন্মেছে, সেটাই প্রবল হয়ে উঠবে। সে আগে কল্যাণীর কাছে গিয়ে খবরটা দিয়ে আসবে যে আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না। কিন্তু অনুপমের যে কল্পনা ছিল, বাস্তবে সেরকম কিছুই হলো না। যেখানে আসে তা অফুরান হইয়াছে, সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এলাকা শেষ করিয়া দিই। তাহলে পরিণতিটা কি হলো, তাই এখন অনুপম বলবেন। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। আমার উপরেই ভার ছিল, কারণ মামা এবারেও হাবড়ার পুল পার হন নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম। ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ এটা কোনো স্টেশনে জাগিয়ে উঠিলাম। আলোতে অন্ধকার মেশা সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত, আর সবই অজানা, অস্পষ্ট। অর্থাৎ এক অপরিচিত জায়গা। এক কথায় স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা এবং চারদিকে তাহা যে কতই বহুদূরে তাই দেখাইয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন। আলোর নিচে সবুজ পর্দা টানা, তুরঙ্গ বাক্স, জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রইয়াছে, তাহারা যেন স্বপ্নলোকের উলটপালট আসবাব। সবুজ প্রদোষের মিটমিট আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়াছি। অর্থাৎ অনুপম মাকে নিয়ে তীর্থে গমনকালে জায়গাটা যে কত অপরিচিত ছিল তার কাছে, সেটা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন। যে আলোতে সবকিছু দেখা যাচ্ছে, দেখা গেল কিন্তু কিছুই চেনা যাচ্ছে না। যতই দেখা যাচ্ছে মনে হচ্ছে যে ততই জায়গাটা তার কাছে অপরিচিত, অজানা। এর মধ্যে সন্ধ্যার সময় যে মিটমিটে আলো জ্বলছে, সে আলোটার যে একটা পরিবেশ সৃষ্টি করেছে, আবহ সৃষ্টি করেছে, তাও ছিল এক ধরনের স্বপ্নালোকের মতো। এমন সময়ে সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলে উঠিল, শিগগির চলে এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম। বাঙালিমের গলায় বাংলা কথা যে কি মধুর, তা এমনই করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তা সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা। শুনিলে মন বলে ওঠে, এমন তো আর শুনি নাই। অর্থাৎ যারা দেশ ত্যাগ করে বিভিন্ন জায়গায় যায়, আর সেখানেও যদি নিজের এলাকার কোনো লোক পায়, তার কথা শুনে সে তার যে কী অনুভূতি, সেটা শুধু ওই লোকটাই বলতে পারে। এভাবেই অনুপম যে জায়গায় গিয়েছিল, সেখানে তার পরিচিত কিছু ছিল না। এমন একটা জায়গায় যখন সে বাংলাভাষী একজনের কথা শুনলো, তখন এবং তার কণ্ঠটা অনেক মধুর ছিল, তার কাছে তার যে কী অনুভূতি, এটাকে অনুপম বোঝানোর চেষ্টা করেছে বিভিন্নভাবে। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। অর্থাৎ মানুষের কণ্ঠস্বর, মানুষের কথা শুনলেই তার ভেতরের রূপটি চেনা যায়। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার একচক্ষু লণ্ঠন নাড়িয়া দিল, গাড়ি চলিল, অর্থাৎ গাড়ি ছেড়ে দিল। আমি জানালার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে পাইলাম। সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। অর্থাৎ তার চতুর্দিকে সে যেন কারো পরশ, কারো আবেশ অনুভব করছে, কিন্তু তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, শুধু অনুভব করা যায়। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার চির পরিচয়ের আসনটির উপরে বসিয়া আছো।
আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপর ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। অর্থাৎ অনুপম যে কণ্ঠ শুনল, সে কণ্ঠকে নিয়ে তার মনের মাঝে বিভিন্ন রকম স্বপ্নের জাল বুনতে শুরু করল। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। আমি মনের মধ্যে গান শুনিতে লাগিলাম। তাহার একটি মাত্র ধোঁয়া গাড়িতে জায়গা আছে। তো গানের মধ্যে যে চরণটি দেখবা বারবার গাওয়া হয় তাকে বলা হয় ধোঁয়া। আর অনুপম যা কিছু ভাবতেছে, যা কিছু শুনছে, তার মনের মধ্যে গানের ধোঁয়ার মতো সেই একটা বাক্য বারবার বাজছে, তা হলো গাড়িতে জায়গা আছে। আছে কি? জায়গা আছে কি? জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাকেও চেনে না, অথচ সেই না চেনারটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই। ওগো সুদময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে, শীঘ্র আসিতে ডাকিয়াছ, শীঘ্রই আসিয়াছি, এক নিমেষও দেরি করি নাই। অর্থাৎ অনুপম তার কণ্ঠ শুনে তার সম্পর্কে যে তার স্বপ্নে জাল বুনেছিল, তার উতলা মন আরও ব্যাকুল হয়ে উঠল তাকে দেখার জন্য, আবার তার কথা শোনার জন্য। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না। প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম। ভয় হইতে লাগিল, যাকে দেখা হইল না সে পাশে রাত্রে নামিয়া যায়। অর্থাৎ অনুপম তাকে দেখার জন্য এতটাই ব্যাকুল হইল, প্রতিটি স্টেশনে সে বাইরে মুখ বাড়াইয়া দেখে যে যেই কণ্ঠস্বর শুনেছিল সেই কণ্ঠস্বর যেন আবার তাকে ফেলে না চলে যায়। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আটদালি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাইর হইয়াছেন। 2-3 মিনিট পরেই গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে বিষম ভাবনায় পড়িলাম। সব গাড়িতে ভিড়। দাঁড়ে দাঁড়ে উকি মারিয়া বেড়াতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করে বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকে উঠিলাম। সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোঁয়া, জায়গা আছে। ক্ষণ মাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। অর্থাৎ সে এতটাই ব্যাকুল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, জিনিসপত্র তোলার মতো সময় তার হাতে ছিল না, যাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে গেছে। আমার মতো অক্ষম দুনিয়াই নেই। সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমার বিছানাপত্র টানিয়া লইল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনেই পড়িয়া রহিল, গ্রাহ্য করিলাম না। এবং সে একটা ফটোগ্রাফ ফেলে আসছে, ক্যামেরা ফেলে আসছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই থাকলো না। তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে। তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছে করে না। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম, যার জন্য সে এত স্বপ্ন, এত জাল তার মনে বুনেছিল, এবার তাকে সত্যি সত্যি চোখে দেখল। তখনও তাকে সুর বলিয়া মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না। অর্থাৎ আমি তো তার সৌন্দর্য দেখে আশ্চর্য হয়েছিলাম, এত সুন্দর, এবং তার কণ্ঠ এত সুন্দর, এমনকি মাও তাকে দেখে আশ্চর্য বিমোহিত হয়েছিল, বিমুগ্ধ হয়েছিল। মেয়েটির বয়স 16 কি 17 হইবে। তা আমাদের বুঝতে বাকি নাই, এই মেয়েটিকে যখন কল্যাণীর বিবাহের কথা উঠেছিল তখন আমরা জানতে পেরেছি তার বয়স 15, আর মাঝখানে 2 বছর পার হয়ে গেছে। এখন এখানে বলা হয়েছে মেয়েটির বয়স 16 কি 17, তাহলে বয়সে মিলে গেল। তো আমরা কিছু ইঙ্গিত পেলাম এই মেয়েটি কে হতে পারে। কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটুও ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই। তার চলন বলন, চেহারা, সৌন্দর্য এবং তার কণ্ঠস্বর সবকিছুই সহজ সরল, স্বাভাবিক এবং অকৃত্রিম বলে অনুভবের মনে হয়। আমি দেখিতেছি বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব, এবং তার বর্ণনা দেওয়ার ভাষা আমার কাছে নেই, তার বর্ণনা দেওয়া অসম্ভব। এমনকি সে যে কী রঙের কাপড় কেমন করে পরিয়াছিল তাহাও ঠিক করে বলিতে পারিব না। এটা খুব সত্য যে তার বেশে ভূষায় এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে।
সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক। রজনীগন্ধার শুভ্র মঞ্জরির মতো সরল বিন্দুটির উপর দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে, সে গাছকে সে একবারের অতিক্রম করে উঠিয়াছে। চমৎকার একটি উপমার দ্বারা অনুপম এখানে কল্যাণীর সৌন্দর্যকে বোঝানোর চেষ্টা করেছে। রজনীগন্ধা ফুল তোমরা অবশ্যই দেখেছ। রজনীগন্ধা ফুল আমরা যেভাবে দেখে থাকি বাগানেও সেভাবেই থাকে, এর কোনো ডালপালা থাকে না, লতা থাকে না, শুধু একটি বিন্তুর উপরে দাঁড়িয়ে যায় এবং এটাই তার সবচেয়ে বড় সৌন্দর্য। তার সৌন্দর্য বোঝানোর জন্য আলাদা করে কোনো লতা পাতা ডালপালার দরকার হয় না। তো অনুপম এখানে সে কথাটি বলেছে যে তার সৌন্দর্য দেখার জন্য সে কী রঙের শাড়ি পরেছে এবং অন্য কিছু দেখার প্রয়োজন হয় না, তার সৌন্দর্যের তুলনা সে নিজেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার শকুন্তলা উপাখ্যানে একটি কথা বলেছেন, কালিদাসের উক্তিটি তুলে ধরছেন যে সোনার হাতে সোনার কাকন কে কার অলঙ্কার। মানে হাত এতটাই সুন্দর যে এই হাতের কারণে অলঙ্কারের সৌন্দর্য বাড়লো, নাকি অলঙ্কারের কারণে হাতের সৌন্দর্য বাড়লো, এটাই এখানে বিভ্রান্তির বিষয়। সে কথাই বলা হয়েছে কি রঙের শাড়ি পরেছে, তার বেশভূষা কি ছিল, সেদিকে অনুপমের কোনো নজরই ছিল না, কারণ সবকিছু ছাড়াই সে এতটাই সুন্দর ছিল, এতটাই সূচি এবং পবিত্র ছিল। সঙ্গে দুটি তিনটি ছোট ছোট মেয়ে ছিল, তাহাদিগকে লইয়া তার হাসি এবং কথার অন্ত ছিল না। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম। যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষের কথা। তার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল। সঙ্গে কতগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাকে ধরিয়া পড়িল। এ গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনিয়াছে। মেয়েদের কেন যত আগ্রহ তা বুঝিলাম। সেই সুধা কণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যেন শোনা হইয়া ওঠে, অর্থাৎ তার কথার মধ্যে যে জাদু রয়েছে, মূলত সেই কথা তারা আবার শুনতে যাচ্ছে। গল্পটি শোনা তাদের মূল উদ্দেশ্য নয়। মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা, তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়ে ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নয়, তাকেই শোনে। তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে। তাহার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্যকিরণকে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে, সে ওই তরুণীরই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরের স্টেশনে ছেলে মানুষের মতো করিয়া কলহাস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল। আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি কেন বেশ সহজে হাসিমুখে মেয়েটির কাছে চানামুট এক মুঠো চাহিয়া লইতে পারিলাম না? হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিলাম না? অর্থাৎ অনুপমের ইচ্ছা হচ্ছিল যে তার সাথে মিশে, তার সাথে কথাবার্তা বলে, কিন্তু সে অপরিচিত হওয়ার কারণে এক ধরনের সংকোচবোধ, সে সেটি কাটিয়ে উঠতে পারল না। মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দমনা হইয়াছিলেন। গাড়িতে আমি পরপুরুষ, তবু ইহার কিছুমাত্র সংকোচ নাই। বিশেষত এমন লোভীর মতো খাইতেছে, সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না। অথচ ইহা বেহা বলিয়াও তার ভ্রম হয় নাই। তার মনে হইল এর মেয়ের বয়স হইয়াছে, কিন্তু শিক্ষা হয় নাই। মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করিতে পারেন না, মানুষের সঙ্গে দূরে দূরে থাকে তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়াও উঠিতে পারিতেছিলেন না। এমন সময়ে গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া থামিল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। গাড়িতে কোনো জায়গা নেই। বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট। আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা দুইখানা গাড়ির 2 বেঞ্চের শিয়রের কাছে লটকে আমাকে বলিলেন, এই 2 বেঞ্চে আগে হইতেই 2 সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হইবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম। মেয়েটি হিন্দিতে বলিল, না, আমরা গাড়ি ছাড়িব না। সে লোকটি রোগ করে বলিল, না ছেড়েও উপায় নেই। কিন্তু মেয়েটির চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত, কিন্তু শুনি আমি কুলি কুলি বলিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া 2 চক্ষে অগ্নি বর্ষণ করে বলিল, না, আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। বলিয়া সে দ্বারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা। এ কথা মিথ্যা কথা বলিয়া নাম লেখা টিকিটটি খুলিয়া প্ল্যাটফর্মে ছুড়িয়া ফেলিয়া দিল। ইতিমধ্যে 48 সমত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে। গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য 48কে প্রথমে ইশারা করিয়াছিল। তারপরে মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া কি কথা হইল জানি না। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইল।
আর একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন চানামুট খাইতে শুরু করিল, আর আমি লজ্জায় জানালার বাইরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। অর্থাৎ একটা মেয়ে হয়ে সে যে ভূমিকা পালন করেছে, অনুপম তা পালন করতে পারলো না, এই জন্য লজ্জায় আর অনুপম সেদিকে তাকাইতে পারলো না, সে বাইরে প্রকৃতির শোভা দেখতে লাগলো। কানপুরে গাড়ি আসে থামিল। আগেই মনে আছে, আমরা শুনেছি যে পাত্রী দেখিয়াছিল তার বাড়ি কোথায় ছিল, কানপুর। গাড়ি এখন কোথায় থামলো, কানপুরে এসে থামলো। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত স্টেশন একটি হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদেবীকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল। মা তখন আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা? এবার তার মার একটু কৌতূহল আরও বেড়ে গেল যে মেয়েটির, যেহেতু তার অনুপমের বিবাহ হওয়ার কথা ছিল কানপুর, আর মেয়েটিও কানপুরে নেমে যাচ্ছে, এই জন্য তার কৌতূহল বাড়লো যে মেয়েটির নাম কি জানা দরকার। মেয়েটি বলিল, আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনে চমকে উঠিলাম। তোমার বাবা, তিনি এখানকার ডাক্তার, তাহার নাম শম্ভুনাথ সেন। তারপরেই সবাই নামিয়ে গেল। অর্থাৎ এই হলো আমাদের সেই কল্যাণী। আর এটাকে অনেকে বলে থাকেন যে গল্পের সবচেয়ে শীর্ষ মুহূর্ত, অথবা যাকে ছোট গল্পের ভাষায় বলা হয় ক্লাইম্যাক্স। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। এবার অনুপমার মামার কথা শুনলেন না, মায়ের কথাও শুনলেন না, সে কানপুরে চলে এসেছে। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে, হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছি। শম্ভুনাথের বাবুর হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে, আমি বিবাহ করিব না। অর্থাৎ যে অনুপম স্বপ্ন দেখতেছিল যে কল্যাণীর বাবা এসে তার কাছে হাত জোর করবে, হেড করবে, এবং সে পুনরায় বিবাহ সেরে গিয়ে তাদেরকে অপমান করে আবার চলে আসবে, অনুপম এখন উল্টো গিয়ে তাদের কাছে হাত জোর করতেছে। শম্ভুনাথ বাবুর হৃদয়ে গলেছে, কিন্তু কল্যাণীর হৃদয় সে গলাতে পারেনি। কল্যাণী বলল, আমি বিবাহ করিব না। আমি জিজ্ঞাসা করিলাম, কেন? সে বলিল, মাতৃ আজ্ঞা। কি সর্বনাশ, এ পক্ষেও মাতুল আছে নাকি? এ কথাটা কেন বলল? যে অনুপম তার মামার, নানা বাড়ির লোকের কারণে, মায়ের কারণে, মামার কারণে তার আজকের এই পরিণতি। এখন সে বলল, তাহলে এই পক্ষ কি মাতুল আছে, যার জন্য এখন আবার অনুপম কল্যাণীকে পাবে না? তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। তারপর অনুপম বুঝতে পারলো এই মাতুল বলতে তার নানা বাড়ির আত্মীয় স্বজনকে, বংশকে বোঝানো হয়নি, তার মাতৃভূমিকে বুঝিয়েছে। সে বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। অর্থাৎ কল্যাণী এখন দেশ সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছে, আত্মনিয়োগ করেছে। নারী শিক্ষার মাধ্যমে, শিক্ষাক্ষেত্রে অবদান রাখার মাধ্যমে সে দেশের সেবা করতে চাচ্ছে। কিন্তু আমি আশা ছাড়িলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সেজন্য কোনো উপরের বাসি আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল, জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের দোয়া হইয়া রহিল। তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। এখনও আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। অর্থাৎ অনুপম তার মাকে নিয়ে এখানে চলে আসছে। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই না। আমার মনে আছে, কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের সুমধুর সুরের আশা জায়গা আছে, নিশ্চয়ই আসে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বৎসরের পর বৎসর যায়, আমি এইখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দেই, আর মন বলে, এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। অর্থাৎ যদিও কল্যাণীকে সে বিয়ে করতে পারল না, কিন্তু কল্যাণীর পাশে থেকে তাকে বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য অনুমতি পেয়েছে। এইটাই অনুপমের কাছে অনেক বড় প্রাপ্তি, এবং তা এর চেয়ে বেশি কিছু সে এখন আশা করে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শব্দার্থ টিকাগুলো খুব ভালো করে পড়বে, পাঠ পরিচিতি ভালো করে পড়বে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোথাও বুঝতে যে কোনো বিষয়ে তোমরা প্রশ্ন করলে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।